আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, আমি মোহাম্মদ এরশাদুর রহমান, প্রভাষক, মনোবিজ্ঞান বিভাগ, তেজগাঁও কলেজ, ঢাকা। শিক্ষার্থী, তোমরা আমার পূর্ববর্তী তিনটা লেকচার তোমরা দেখেছো। লেকচার 1, 2, 3। সেই ধারাবাহিকতায় আমি লেকচার 4 নিয়ে উপস্থিত হয়েছি। লেকচার 4-এ আমার প্রশ্নতত্ত্বের লেকচারের শিরোনাম হচ্ছে ফ্রয়েডের মনোসমীক্ষণ মতবাদ। ফ্রয়েডের মনোসমীক্ষণ মতবাদ অপেক্ষাকৃত দীর্ঘ, অনেক বড় একটা মতবাদ। তাই আমি এই মতবাদটাকে 2টি লেকচারের মাধ্যমে উপস্থাপন করব। আজ আমি লেকচার 4-এ ফ্রয়েডের মনোসমীক্ষণ মতবাদের প্রথম লেকচারটি উপস্থাপন করছি। আপনারা যারা এখন উপস্থিত আছেন ক্লাসে, সবাই মনোযোগী হবেন বলে আমি আশা করি। তো শুরু করি আজকের ফ্রয়েডের মনোসমীক্ষণ মতবাদ। ফ্রয়েড সাইকোঅ্যানালিটিক থিওরি বা ফ্রয়েডের মনোসমীক্ষণ মতবাদ। সিগমুন্ড ফ্রয়েডের মনোসমীক্ষণ তত্ত্ব। আমরা সবাই জানি যে মনোসমীক্ষণ মতবাদটি প্রদান করেছেন সিগমুন্ড ফ্রয়েড। সেই সিগমুন্ড ফ্রয়েডের মনোসমীক্ষণ তত্ত্ব মনোবিজ্ঞানের ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। ফ্রয়েড তার মতবাদটি 24টি খণ্ডে ব্যাখ্যা করেন। ফ্রয়েড এই তত্ত্ব প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মানুষের সকল চিন্তা, প্রেষণা এবং কাজের মূল বিষয় উল্লেখ করেন। যদিও এই তত্ত্বটি প্রধানত মনোরোগ বিদ্যার তত্ত্ব, আমরা সবাই জানি, তবুও এর ব্যবহার শুধু অস্বাভাবিক মনোবিজ্ঞান ও চিকিৎসা মনোবিজ্ঞানে সীমাবদ্ধ নয়। ফ্রয়েড মানুষের আচরণ ব্যাখ্যায় মনের স্তর, অচেতন প্রক্রিয়া, অবদমন, প্রতিরক্ষা কৌশল, যেটা ডিফেন্স মেকানিজম বলা হয়, সেই কৌশল এবং মনোযৌন বিকাশ স্তর সমন্বিত তাত্ত্বিক ধারণার উপস্থাপন করেন। এ বৃহৎ তাত্ত্বিক ভিত্তি প্রেষণার মৌলিক ও সূক্ষ্মতা উভয়ই ব্যাখ্যা করার প্রয়াস চালায়। আমরা এখন জানবো ফ্রয়েডের জন্ম ইতিহাস। 1856 সালের 6 মে অস্ট্রিয়া ও হাঙ্গেরিয়ার মধ্যবর্তী মোরাভিয়ার ফ্রিবাগ, যেটা বর্তমানে চেক প্রজাতন্ত্রের অন্তর্গত, এই ফ্রিবাগ নামক স্থানে ফ্রয়েড একটি ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন। ফ্রয়েডের পিতা ক্লামন জ্যাকব ফ্রয়েড, এক কথায় জ্যাকব ফ্রয়েড, একজন উলের ব্যবসায়ী ছিলেন। তার মাতা অ্যামালিয়া নাথালসন ছিলেন একজন গৃহিণী। তার জীবনের বেশিরভাগ সময়ই তিনি ভিয়েনায় বাস করেছেন। তৎকালীন ইউরোপের জ্ঞানচর্চাময় পরিবেশ এবং ফ্রয়েডের ব্যক্তিগত ও পেশাগত অভিজ্ঞতা মনোসমীক্ষণ তত্ত্ব উদ্ভাবনের পিছনে বিরাট ভূমিকা রাখে। মনোসমীক্ষণ তত্ত্বের ধারণাগুলো দ্বারা এটি স্বতন্ত্র ও বৈপ্লবিক আচরণ মডেল হয়ে থাকবে। এর গঠন এবং সৃষ্টি 19 শতকের বিজ্ঞান এবং চিকিৎসায় ব্যাপক প্রভাব বিস্তার করে। আমরা এখন আসি সাইকোঅ্যানালিটিক হাইপোথিসিস। ফ্রয়েড তার মনোসমীক্ষণ তত্ত্বকে মোট 6টি প্রকল্পের মাধ্যমে উপস্থাপন করেন, 6টি অনুমানের মাধ্যমে বা 6টি হাইপোথিসিসের মাধ্যমে উপস্থাপন করেন। তারে সাইকোঅ্যানালিটিক হাইপোথিসিস, মনোসমীক্ষণ অনুমান। বিভিন্ন ধরনের জ্ঞান চর্চাময় পরিবেশ এবং পেশাগত প্রভাবের জন্য মনোসমীক্ষণ তত্ত্বের বিকাশ প্রভাবিত হয়েছে। প্রশ্নের ক্ষেত্রে এই তত্ত্বকে মানুষের আচরণের পরিপ্রেক্ষিতে 6টি প্রকল্পের ভিত্তিতে পর্যালোচনা করা হয়। একটা হচ্ছে স্থানিক প্রকল্প বা টমোগ্রাফিক হাইপোথিসিস, গতিশীলতা প্রকল্প বা ডাইনামিক্স হাইপোথিসিস, অর্থনৈতিক প্রকল্প, ইকোনমিক হাইপোথিসিস, জেনেটিক প্রকল্প বা জেনেটিক হাইপোথিসিস, কাঠামো প্রকল্প, স্ট্রাকচার হাইপোথিসিস এবং অভিযোজন প্রকল্প মানে অ্যাডাপ্টেশন হাইপোথিসিস। এই 6টি প্রকল্পের মাধ্যমে ফ্রয়েড তার মনোসমীক্ষণ মতবাদ উপস্থাপন করেন। প্রত্যেকটি প্রকল্প বা অনুমান একটি নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি থেকে আচরণ এবং ব্যক্তিত্বের গঠন ব্যাখ্যা করতে চায়। ফলে প্রত্যেকটি প্রকল্পকে আলাদা তথ্য হিসেবেও দেখা যায়, যদিও কোনো প্রকল্পই অন্যগুলো মানে একটি আরেকটি হতে স্বাধীন নয়। কোনোটি একাকী আচরণের সুস্পষ্ট ব্যাখ্যা দিতে পারে না। মনোসমীক্ষণ তত্ত্বকে পূর্ণাঙ্গভাবে বুঝতে হলে এই 6টি প্রকল্পই জানতে হবে। মনোসমীক্ষণ খুব জনপ্রিয়তা পায় বিশেষ করে বেশ কিছু পরিভাষার কারণে। পরিভাষাগুলো এরকম:
ঈদ, ইগো, সুপার ইগো, এরোস, থ্যানাটস প্রভৃতির জন্য। আমরা আসি প্রথম হাইপোথেসিস, টমোগ্রাফিক হাইপোথেসিস। স্থানিক প্রকল্প এটা কি? স্থানিক প্রকল্পের অনুমান হলো অচেতন মানসিক প্রক্রিয়া রয়েছে যা প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে স্থানিক বলতে ফ্রয়েড চিন্তা এবং অভিজ্ঞতাকে চেতন, প্রাকচেতন ও অচেতন এই তিনটি উপাদানে বিভক্ত করাকে বুঝিয়েছেন। দার্শনিকরা এবং মনোবিজ্ঞানীরা এই বিষয় নিয়ে অনেক আলোচনা করেছেন। ফ্রয়েডের অবদান হলো তিনি প্রথম অচেতন প্রক্রিয়া নিয়ে তত্ত্ব দিয়েছেন। তিনি গতানুগতিক বিশ্বাস ভেঙে দিয়েছেন। তিনি বলেন মানসিক ঘটনাবলিতে চেতন অভিজ্ঞতার চেয়ে অচেতন অভিজ্ঞতার গুরুত্ব অত্যাধিক। যদিও আমাদের কাছে মনে হয় যে চেতন স্তরই হচ্ছে আমাদের প্রকৃত সচেতন হওয়ার বিষয়, কিন্তু অচেতন স্তরও মানুষের ক্ষেত্রে, মানুষের অভিজ্ঞতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরবর্তী হাইপোথেসিস ডাইনামিক হাইপোথেসিস, গতিশীলতা প্রকল্প। গতিশীলতা প্রকল্পের মূল অনুমান হলো মানসিক শক্তিগুলো এবং এর বিপরীত শক্তিগুলোর মধ্যে বিদ্যমান দ্বন্দ্ব, মানে মানসিক শক্তি এবং এর বিপরীত শক্তি, এই দুই শক্তির মধ্যে বিদ্যমান দ্বন্দ্ব হচ্ছে এই গতিশীলতা প্রকল্পের মূল অনুমান। এই দুই ধরনের শক্তি হলো ফ্রয়েডের প্রাথমিক প্রশ্নগত সংগঠক, মানে প্রেষণার সংগঠনের ক্ষেত্রে যে প্রাথমিক সংগঠক আছে সেগুলো হচ্ছে এই দুই ধরনের প্রেষণা। এই দুই ধরনের শক্তি, মানসিক শক্তিগুলো হলো প্রেষণার মৌলিক উৎস। আমরা জানি মানসিক শক্তিগুলো হলো প্রেষণার মৌলিক উৎস। এগুলো লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে ক্রিয়া এবং চিন্তা ভাবনা শুরু করে। বিপরীত শক্তিগুলোর উদ্দেশ্য হলো মানসিক প্রেষণার শক্তিগুলোর সাথে দ্বন্দ্ব করা, অর্থাৎ তারা প্রেষণার শক্তিগুলোর বিপরীত অভিব্যক্তি। বিপরীত শক্তিগুলো স্বাধীনভাবে কোনো আচরণ শুরু করে না, তারা শুধু প্রেষণার শক্তিগুলোর চিন্তা এবং কাজের প্রতি প্রতিক্রিয়া করে। গতিশীলতা দ্বন্দ্বকে বলা হয় মনোগত প্রক্রিয়া বা ইন্টারসাইকিক প্রসেস, কারণ এটা ব্যক্তির মধ্যে উৎপন্ন হওয়া একটি অচেতন প্রক্রিয়া, যার কারণে একে বলা হয় অন্তঃমনোগত প্রক্রিয়া। আমরা পরের প্রকল্পে যাই, ইকোনমিক হাইপোথেসিস। আমরা প্রথমে প্রত্যেক 6টি হাইপোথেসিসকে সংক্ষিপ্ত আকারে বর্ণনা করছি, পরবর্তীতে আমরা সবগুলো প্রকল্পকে বিস্তারিতভাবে বর্ণনা করব। ইকোনমিক হাইপোথেসিস, অর্থনৈতিক প্রকল্প। অর্থনৈতিক প্রকল্প মূলত মনের তিনটা স্তরের মধ্যে মনোগত শক্তির পরিমাণ এবং বন্টন নিয়ে আলোচনা করে। তিনটা স্তরের মধ্যে একটা, সেটা ওটা মনোগত শক্তির পরিমাণ এবং বন্টন নিয়ে আলোচনা করে। অর্থনৈতিক প্রকল্পের মূল অনুমান হলো মনোগত শক্তি রয়েছে এবং আচরণের উপর এই শক্তির তাৎপর্যপূর্ণ প্রভাব রয়েছে। অর্থনৈতিক প্রকল্পের ধারণা তৈরির শারীর বিজ্ঞানের বিষয়বস্তু এবং আর্নেস্ট ভন ব্রুকির সাথে ফ্রয়েডের যে চানাচক্রী গবেষণা ছিল তা সেই ধারণার উপর ভিত্তি করে হয়েছে। ফ্রয়েড 1900 সালে তার তত্ত্বে মানসিক শক্তির পরিমাণ এবং স্থানচ্যুতির ধারণার মধ্যে আর্নেস্ট উইলহেম ভন ব্রুকির শারীরিক শক্তি সংরক্ষণের নীতি নিহিত রয়েছে। এরপর আসি আমরা জেনেটিক হাইপোথেসিস। জেনেটিক হাইপোথেসিস বা জেনেটিক প্রকল্প। জেনেটিক প্রকল্পের মূল অনুমান হলো অতীত অভিজ্ঞতার প্রভাব বিশ্লেষণ। এখানে জেনেটিক শব্দ ব্যবহৃত হয়েছে মানসিক দৃষ্টিকোণ থেকে, শারীরিক দৃষ্টিকোণ থেকে নয়। জেনেটিক বলতে বৃদ্ধির ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অভিজ্ঞতাগুলোকে বোঝায়। অতীত অভিজ্ঞতা বর্তমানকে প্রভাবিত করার ধারণাটি হলো স্বতঃসিদ্ধ, মানে অতীত অভিজ্ঞতা সাধারণত বর্তমান কাজের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে, এই ধারণাটা একটা স্বতঃসিদ্ধ সত্য। অবশ্যই এটা ফ্রয়েডের ধারণা থেকে শুরু হয়নি, তারপরেও এই গঠনমূলক ধারণা স্বতন্ত্রভাবে মনোসমীক্ষণ হিসেবে তৈরি হয়েছে। জেনেটিক প্রকল্পে ফ্রয়েড শিশুসুলভ যৌনতা, যেটাকে বলা হয় ইনফ্যান্টাইল সেক্সুয়ালিটি, জেনেটিক প্রকল্পে ফ্রয়েড শিশুসুলভ যৌনতা ধারণার উন্নয়ন ঘটান, যা প্রাকৃতিক কোনো ঘটনা নয়, বরং পুরোটাই হচ্ছে কাল্পনিক। তার মতে শৈশবে প্রেষণার প্রধান উৎস হিসেবে সহজাত যৌন ধারণা এবং এর মানসিক শক্তি লিবিডো বিদ্যমান থাকে। ফ্রয়েড বলছেন শৈশবে প্রেষণার প্রধান উৎস হিসেবে সহজাত যৌন ধারণা, এর মানসিক শক্তি হিসেবে লিবিডো বিদ্যমান থাকে। এই যৌন ধারণার পরিতৃপ্তি অন্বেষণ করে কাজ ও চিন্তার মাধ্যমে, যা শিশুর বৃদ্ধির বিভিন্ন পর্যায়ে শরীরের বিভিন্ন অংশের সাথে জড়িত। প্রত্যেক পর্যায়ে লিবিডোই
অথবা লিবিডো অথবা যৌনশক্তির একত্র হওয়ার কারণে উদ্বিগ্নতা তৈরি হয়, যা অনুভূত হয় শরীরের একটি নির্দিষ্ট কামাত্মক অংশে। এই লিবিডো হচ্ছে মানুষের শক্তি, সকল শক্তির আধার, যেটার মাধ্যমেই মানুষ তার কর্মক্ষেত্রে উজ্জীবিত হয়। আমরা আসি পরবর্তী হাইপোথিসিসে, স্ট্রাকচার হাইপোথিসিস বা কাঠামো প্রকল্প। এটা কি? কাঠামোগত প্রকল্পে কাঠামো বলতে ব্যক্তিত্বের কতগুলো অনুমিত অংশ, যেমন ঈদ, ইগো, সুপার ইগো, বাংলা হচ্ছে ইদম, বাদী, অহং এবং অধিসত্তা। ঈদ, ইগো, সুপার ইগো, এটাকে বোঝানো হয়। কাঠামোগত প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে মানসিক প্রক্রিয়া ও আচরণকে ব্যক্তিত্বের অংশগুলোর বৈশিষ্ট্যে এবং তাদের মধ্যকার সম্পর্কের মাধ্যমে ব্যাখ্যা করা। 1900 সালে ফ্রয়েড এই কাঠামোগত মডেলটি তৈরি করেন। এই মডেলের মূল লক্ষ্য ছিল মনোসমীক্ষণ তত্ত্বের মাধ্যমে কৌশলপূর্ণ উপায়ে আচরণ বোঝা। ফ্রয়েড তার স্থানিক প্রকল্পে মনের 3টি স্তর, যেমন চেতন, প্রাক চেতন এবং অবচেতনের কথা উল্লেখ করেছেন। তিনি কাঠামোগত প্রকল্প ব্যতীত এই প্রকল্পের স্থানিক প্রকল্পের পরিপূর্ণ ব্যাখ্যা উপস্থাপন করতে পারেননি। মনোসমীক্ষণের 6টি প্রকল্পের মধ্যে স্ট্রাকচার হাইপোথিসিস সবচেয়ে উপযুক্ত ও জনপ্রিয় প্রকল্প। সর্বোপরি আমাদেরকে সকলকে সতর্ক থাকতে হবে যে ইদম, অহং এবং অধিসত্তা অর্থাৎ ঈদ, ইগো, সুপার ইগো তারা বিমূর্ত রূপক, যা ব্যক্তিত্বের ক্রিয়াকে উপস্থাপন করে। এগুলোর কোনো বাস্তব অস্তিত্ব নেই বা দৃশ্যমান নয়, পুরোটাই কাল্পনিক। অ্যাডাপ্টেশন হাইপোথিসিস বা অভিযোজিত প্রকল্প। অভিযোজিত প্রকল্পের মূল অনুমান হলো আচরণের যে কোনো মনোসমীক্ষণ ব্যাখ্যায় অবশ্যই ব্যক্তির পরিবেশের সাথে সম্পর্ককে বিবেচনায় নিতে হবে। মানে আচরণের সাথে পরিবেশের একটা সম্পর্ক আছে, সেটাকে মাথায় নিয়েই এই প্রকল্পটা বিবেচনা করতে হবে। এই দৃষ্টিভঙ্গি পূর্বের ব্যাখ্যাকৃত যে 5টি আমি প্রকল্প কথা বললাম, সেই প্রকল্পগুলোর বা মনোসমীক্ষণের প্রকল্পগুলো হতে আলাদা হচ্ছে এই অভিযোজিত প্রকল্প। যেহেতু এটা শুধু ফ্রয়েডের শেষের দিকে যে লেখা তিনি লিখেছেন এই মনোসমীক্ষণ তত্ত্ব সম্পর্কিত, সেই লেখাগুলো ছিল যা এবং বেশিরভাগই মনোসমীক্ষণের অহং অর্থাৎ ইগো মনোবিজ্ঞান হতে উৎপন্ন। এটা বিস্তৃতভাবে প্রণয়ন করেছেন র্যাফোর্ড, গেস, জিল। অভিযোজন প্রকল্প হলো সবচেয়ে স্বতন্ত্র তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি, যা খুব সামান্য পরিমাণে স্থানিক, গতিশীল, অর্থনৈতিক এবং জেনেটিক প্রকল্প দ্বারা প্রভাবিত। তবে কাঠামোগত মডেল অহংয়ের বাস্তবতার নীতি, মানে ইগোয়ের বাস্তবতার নীতি, যেটা এই প্রকল্পের ব্যাখ্যার ভিত্তি তৈরি করে। মনোসমীক্ষণ তত্ত্বে পরিবেশকে ব্যক্তির উপর 2টি প্রাথমিক প্রভাব হিসেবে দেখা হয়। হয়তো এটা ব্যাখ্যার উৎস, মানে ব্যথার উৎস, হতাশামূলক তাড়নার উৎস বা আঘাত সৃষ্টিকারী প্রভৃতি হিসেবে কাজ করে, অথবা এটা আনন্দের উৎস, প্রেষণা সন্তুষ্টির জন্য বস্তু সরবরাহকারী হিসেবে কাজ করে। উভয় ক্ষেত্রেই আচরণের উপর এর প্রভাব রয়েছে। আমরা আসলে বলতে পারি এরকম যে ব্যক্তির আচরণের সাথে পরিবেশের একটা ওতপ্রোত সম্পর্ক রয়েছে, সেটা এই প্রকল্পে ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে। এরপর আমরা আসি টমোগ্রাফিক হাইপোথিসিস। আমরা প্রথমে সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা করেছি, এখন আমরা 6টি প্রকল্প বিস্তারিত ব্যাখ্যা করব। টমোগ্রাফিক হাইপোথিসিস, আনকনশাস প্রসেস অর্থাৎ স্থানিক প্রকল্প, অচেতন প্রক্রিয়া। আমরা জানি স্থানিক প্রকল্পের মূল অনুমান হলো অচেতন মানসিক প্রক্রিয়া রয়েছে, যা প্রেষণায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যা আমরা আগেও জেনেছি। এখানে স্থানিক বলতে ফ্রয়েড চিন্তা এবং অভিজ্ঞতাকে চেতন, প্রাকচেতন ও অচেতন উপাদানে বিভক্ত করাকে বুঝিয়েছেন। দার্শনিকরা এবং মনোবিজ্ঞানীরা এ বিষয় নিয়ে অনেক আলোচনা করেছেন। ফ্রয়েডের অবদান হলো তিনি প্রথম অচেতন প্রক্রিয়া তথ্য দিয়েছেন। তিনি গতানুগতিক বিশ্বাস ভেঙে দিয়েছেন। তিনি বলেন যে মানসিক ঘটনাবলীতে চেতন অভিজ্ঞতার চেয়ে অচেতন অভিজ্ঞতার গুরুত্ব অত্যাধিক। কারণ আমরা জানি যে চেতন স্তরটাই বেশি গুরুত্বপূর্ণ বলে সাধারণভাবে আমাদের কাছে মনে হয়, কিন্তু এই যে গতানুগতিক বিশ্বাস, সেটাকে ভেঙে দিয়েছেন ফ্রয়েড কিভাবে, যে মানসিক ঘটনাবলীতে চেতন অভিজ্ঞতার চেয়ে অচেতন অভিজ্ঞতার গুরুত্ব অত্যাধিক। স্থানিক মডেল বর্ণনার পিছনে দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস, যা 1900 সালে প্রকাশ করেন ফ্রয়েড, দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস, বা এর গুরুত্ব সবচেয়ে বেশি, ভূমিকা বেশি। কিভাবে? ফ্রয়েডের প্রেষণার তত্ত্বে অচেতন প্রক্রিয়ার 2টি দিক অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে মনের কার্যাবলীর স্থানিক মডেল, আর একটা হচ্ছে অবদমন প্রতিরোধ প্রক্রিয়া।
আমরা এখন আসি মনের কার্যাবলীর স্থানিক মডেল। টমোগ্রাফিক মডেল অফ মাইন্ড ফাংশনিং। মনের কার্যাবলীর স্থানিক মডেলের মাধ্যমে ফ্রয়েড চেতনার স্তরগুলোর ম্যাপ তৈরি করেন। ফ্রয়েড অবস্থান বিন্যাসে মানব মনের 3টি স্তরের সমন্বয়ে একটি ম্যাপ চিন্তা করেছেন। এই 3টি স্তর হলো চেতন স্তর, প্রাকচেতন স্তর, অচেতন স্তর, মানে কনসাস, প্রিকনসাস, আনকনসাস। এই 3 স্তরের মডেলের সাহায্যেই তার স্থানিক কার্যাবলী মডেলটা ব্যাখ্যা করেন। এখন আমরা আসি চেতন স্তর কি। মনের প্রথম স্তরটি হচ্ছে চেতন স্তর। এটি মনের উপরিভাগে অবস্থিত। একটি বিশেষ মুহূর্তে ব্যক্তি যে আবেগ, অনুভূতি, চিন্তা ভাবনা, কামনা বাসনা, স্মৃতি সম্পর্কে সচেতন থাকে সেগুলোই নিয়ে চেতন মন গঠিত। চেতনার মনের পরিধি অত্যন্ত সীমিত। চেতন স্তরের পরিধি অত্যন্ত সীমিত বলে ফ্রয়েড মনে করেন। সেজন্যই ব্যক্তি একযোগে খুব বেশি বিষয়ের প্রতি একসাথে মনোযোগ দিতে পারেন না। মনের এই চেতন স্তরের মাধ্যমে ব্যক্তি বহির্বিশ্বের সাথে সংযোগ স্থাপন করে এবং পরিবেশের সাথে মিথস্ক্রিয়া করে। চেতন স্তর ব্যক্তির জন্য এর দুটি ক্রিয়া রয়েছে। চেতন স্তর ব্যক্তির জন্য এর দুটি ক্রিয়া রয়েছে। একটা হচ্ছে ইন্দ্রিয়ের মাধ্যমে প্রাপ্ত তথ্য, আর হচ্ছে সুখকর ও অসুখকর অভিজ্ঞতার শনাক্তকরণ। তাই চেতন স্তর প্রেষণায় গৌণ ভূমিকা পালন করে। ফ্রয়েডের মতে চেতন স্তরটা প্রেষণার ক্ষেত্রে গৌণ ভূমিকা পালন করে। এটি মনের কার্যাবলীর মনোযোগ স্থাপনের আবদ্ধ। কার্যাবলীর মনোযোগ স্থাপন করাটাই এর প্রধান কাজ। এরপর আমরা আসি প্রাকচেতন স্তর বা প্রিকনসাস। চেতন স্তরের পরেই বা তার নিচেই থাকে প্রাকচেতন স্তর। প্রাকচেতন স্তরে সেই বিষয়গুলি বিরাজ করে যেগুলো ব্যক্তি এই মুহূর্তে সচেতন নয় যেগুলো সম্পর্কে, কিন্তু ভবিষ্যতে যে কোনো সময় এই সম্পর্কে সচেতন হয়ে উঠতে পারে। সেটাকে বলা হয় প্রাকচেতন স্তর। যেমন আমরা এখন এখানে ক্লাস নিচ্ছি, ক্লাস করছি, আর তোমরা যারা ক্লাস অংশগ্রহণ করেছো, ক্লাসে মনোযোগী হয়েছো, তারা এই মুহূর্তে তোমার বাবা মা, ভাই বোন, বন্ধু বান্ধব তাদের কথা এখন মাথায় নেই, মনে নেই, কিন্তু এই ক্লাস শেষ হওয়ার শেষে অথবা ক্লাস চলাকালীন অবস্থাও মনে হতে পারে যে কোনো মুহূর্তে যে বাবার কথা, মায়ের কথা, ভাইয়ের কথা অথবা বন্ধু বান্ধবের কথা, কিন্তু সেগুলো কিন্তু এই মুহূর্তে মনে নেই। এইগুলো হচ্ছে প্রাকচেতন স্তরের বিষয়। এই জন্য বলা হচ্ছে যে এই মুহূর্তে আমার যে বিষয় সম্পর্কে সচেতন না, কিন্তু যে কোনো মুহূর্তে ওই বিষয়টা আমার সচেতন স্তরে আসতে পারে, সেই বিষয়গুলি হচ্ছে প্রাকচেতন স্তরের বিষয়। এরপর আমরা আসি অচেতন স্তর বা আনকনসাস। প্রাকচেতন মনের নিচেই অচেতন মনের অবস্থান। অচেতন মনের বিস্তৃতি অনেক বেশি। বলা হয়ে থাকে 3 ভাগের 2 ভাগ মানে 2/3 জুড়েই এই অচেতন মনের ব্যাপ্তি। ব্যক্তির জন্মগত আদিম কামনা বাসনা প্রবৃত্তি সমূহ এই অচেতন স্তরে বিরাজ করে। এছাড়া ব্যক্তির যে বিষয়গুলো লজ্জাজনক, ঘৃণাজনক, পীড়াদায়ক অভিজ্ঞতা যা ব্যক্তি মনে রাখতে চায় না, তা এই অচেতন স্তরে থাকে। এই বিষয় আমাদের সেই অভিজ্ঞতাগুলো, অচেতন মনের বিষয়গুলো এতই অসামাজিক পূর্ণ বা পীড়াদায়ক হয় বা জঘন্য প্রকৃতি যে ব্যক্তি নিজের কাছে তা গ্রহণযোগ্য হয় না। তাই এগুলো সে অবদমন মনে রিপ্রেশন করে, পাঠিয়ে দেয়, যা প্রভাবটাই আমাদের মনের বেশি প্রেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই অচেতন স্তর। এরপর আমরা আসি রিপ্রেশন রেসিস্টেন্স প্রসেস বা অবদমন প্রতিরোধ প্রক্রিয়া। আমরা আগেই বর্ণনা বলেছি যে মনের স্থানীয় কার্যাবলীর মডেলের প্রেষণার দুটো দিক, একটা মনের কার্যাবলীর স্থানিক মডেল আর হচ্ছে অবদমন প্রতিরোধ প্রক্রিয়া। তারই একটা ভাগ হচ্ছে রিপ্রেশন রেসিস্টেন্স প্রসেস বা অবদমন প্রতিরোধ প্রক্রিয়া। এটি সেন্সর বোর্ড নামেও পরিচিত। অচেতন মনের বিষয়গুলো সাধারণভাবে কোনো সময়ই চেতন স্তরে প্রবেশ করতে পারে না। অচেতন মনের বিষয়গুলো সাধারণভাবে কোনো সময়ই
চেতন স্তরে প্রবেশ করতে পারে না। চেতন বা প্রাক-চেতন স্তরের সাথে অচেতন মনের কোনো সংযোগ থাকে না। ফ্রয়েডের মতে চেতন, প্রাক-চেতন ও অচেতন মনের মাঝখানে একটি প্রতিবন্ধক রয়েছে। এই প্রতিবন্ধকের বিবিধ কাজের জন্য ফ্রয়েড এটাকে অবদমন প্রতিরোধ রেখা হিসেবে আখ্যায়িত করেছেন, মানে রিপ্রেশন রেজিস্ট্যান্স লাইন। প্রথমত, এর ধারায় প্রাক-চেতন স্তরের অবাঞ্ছিত ও অপ্রীতিকর বিষয়গুলোকে জোরপূর্বক, যারা আমরা মনে রাখতে চাই না, অবাঞ্ছিত বিষয়, ঘৃণাজনক বিষয়, সেই বিষয়গুলো চেতন স্তর, প্রাক-চেতন স্তর থেকে জোরপূর্বক এই লাইনকে অতিক্রম করে অচেতন মনে দাবি রাখা হয়। এই দাবি রাখার প্রক্রিয়াটাকে বলা হয় রিপ্রেশন। আমরা রিপ্রেশনের মাধ্যমেই আমাদের মানে যে বিষয়গুলা সহজভাবে সমাজে গ্রহণযোগ্য হয় না, অথচ আমাদের আকাঙ্ক্ষা আছে, সেই বিষয়গুলো আমরা অবদমন মনে রিপ্রেশন করি। আর যে প্রক্রিয়া করি তার নাম হচ্ছে অবদমন প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়ার মাধ্যমেই আমাদের অবচেতন বিষয়গুলোকে চেতন স্তর এবং প্রাক-চেতন স্তর থেকে আমরা অবচেতন স্তরে পাঠিয়ে দিই। দ্বিতীয়ত, এটার দ্বারা অচেতন মনের অবাঞ্ছিত বিষয়গুলোকে প্রাক-চেতন স্তরে প্রবেশ করতে বাধা দেওয়া হয়। এই কাজকে প্রতিরোধ প্রক্রিয়া বলা হয়। সুতরাং অবদমন প্রতিরোধ প্রক্রিয়া সতর্ক প্রহরীর ন্যায় কাজ করে। এই সতর্ক প্রহরা কার্যের জন্যই অচেতন মনের অবাঞ্ছিত কোনো উপাদান প্রাক-চেতন মনে প্রবেশ করতে পারে না, ও প্রাক-চেতন মনের অবাঞ্ছিত বিষয়গুলো নির্বাসিত হয়ে অচেতন স্তর থেকে স্তরে প্রেরিত হয়। মানে চেতন স্তর এবং প্রাক-চেতন স্তর হতে অবাঞ্ছিত বিষয়গুলোকে রিপ্রেশনের মাধ্যমে অবদমন স্তরে পাঠানো যায়, কিন্তু অচেতন স্তর থেকে কোনো জিনিস, এই কোনো আকাঙ্ক্ষা, কোনো বিষয় রিপ্রেশন হয়ে এই রিপ্রেশন রেজিস্ট্যান্স লাইন অতিক্রম করে চেতন এবং অচেতন স্তরে, প্রাক-চেতন স্তরে আসতে পারে না। আর না আসার যে বিষয়টার জন্য দায়ী হচ্ছে রিপ্রেশন রেজিস্ট্যান্স প্রসেস বা অবদমন প্রতিরোধ প্রক্রিয়া। ফ্রয়েড আরেকটা কথা বলেছেন যে অযৌক্তিক তাড়না নির্ভর, আমরা খেয়াল করি, অযৌক্তিক তাড়না নির্ভর জ্ঞানীয় প্রক্রিয়াকে অচেতন চিন্তার মুখ্য প্রক্রিয়া বলা হয়, আনকনশিয়াস প্রাইমারি থিঙ্কিং প্রসেস। অযৌক্তিক তাড়না নির্ভর জ্ঞানীয় প্রক্রিয়াকে অচেতন চিন্তার মুখ্য প্রক্রিয়া বলা হয়। চিন্তার মুখ্য প্রক্রিয়ার উদাহরণ দেওয়া খুব কঠিন হলেও তা আমি একটু উদাহরণ দিই। সেটা হচ্ছে এরকম: আমরা কথা বলতে গিয়ে হঠাৎ একটা ভুল কথা বলে ফেলি, যেটাকে আমরা বলি স্লিপ অফ টাং। এই স্লিপ অফ টাং আসলে স্লিপ অফ টাং নয়, কারণ এটা হচ্ছে অবচেতন মনের বিষয়, যেটা তার বলার ইচ্ছা ছিল, যে কাজটা ইচ্ছা ছিল সেটা সে বলে ফেলেছে। যদিও সে সচেতন ভাবে কথাটা বলে নাই, এ কথাটা সত্য, কিন্তু অচেতন মনে, অচেতন স্তরে এই বিষয়টা ছিল। আবার যৌক্তিক তাড়না যুক্ত জ্ঞানীয় প্রক্রিয়াকে, যৌক্তিক তাড়না যুক্ত জ্ঞানীয় প্রক্রিয়াকে চেতন চিন্তার গৌণ প্রেরণা বা গৌণ প্রক্রিয়া বলেছেন। আমরা সচেতন ভাবে যা কিছু করি, আমরা ধাঁধা খেলি, গেমস খেলি, ধাঁধা দেখি, গাড়ি চালনা, ফটোগ্রাফি করা, এই সবগুলাই চেতন স্তরের বিষয়, আর এগুলো হচ্ছে গৌণ প্রক্রিয়ার উদাহরণ। এরপরে আমরা যাই ডাইনামিক হাইপোথেসিস বা ইন্ট্রাসাইকিক কনফ্লিক্ট, মানে গতিশীলতা প্রকল্প, অন্তঃমনোগত দ্বন্দ্ব। গতিশীলতা প্রকল্পের মূল অনুমান হলো মানসিক শক্তিগুলো এবং এর বিপরীত শক্তিগুলোর মধ্যে বিদ্যমান দ্বন্দ্ব। আমি আবার বলছি, মূল অনুমান হচ্ছে মানসিক শক্তি এবং এর বিপরীত শক্তি, এই দুই শক্তির মধ্যে বিদ্যমান দ্বন্দ্ব। এই দুই ধরনের শক্তি হলো ফ্রয়েডের প্রাথমিক প্রশ্নগত সংগঠক। মানসিক শক্তিগুলো হলো প্রশ্নের মৌলিক উৎস। এগুলো লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে ক্রিয়া এবং চিন্তা ভাবনা শুরু করে। বিপরীত শক্তিগুলোর উদ্দেশ্য হলো মানসিক প্রেরণার শক্তিগুলোর সাথে দ্বন্দ্ব করা। আর যেটা বলা হচ্ছে যে মানসিক শক্তি, তো মানসিক শক্তিগুলোর লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে ক্রিয়া ও চিন্তা ভাবনা শুরু করা, এটা হচ্ছে মানসিক শক্তির কাজ। আর বিপরীত শক্তিগুলোর উদ্দেশ্য হলো
মানসিক প্রেরণার শক্তিগুলোর সাথে দ্বন্দ্ব করা, অর্থাৎ তারা প্রেরণার শক্তিগুলোর বিপরীত অভিব্যক্তি। বিপরীত শক্তিগুলো স্বাধীনভাবে কোনো আচরণ শুরু করে না, তারা শুধু প্রেরণার শক্তিগুলোর চিন্তা ও কাজের প্রতি প্রতিক্রিয়া করে। গতিশীলতা দ্বন্দ্বকে অন্তঃমনোগত প্রক্রিয়া বা ইন্টারসাইকিক প্রসেস বলা হয়, কারণ এটা ব্যক্তির মধ্যেই উৎপন্ন হয় একটি অচেতন প্রক্রিয়া। ব্রুয়ারের সাথে হিপনোসিস নিয়ে কাজ করার সময় ফ্রয়েড গতিশীল প্রকল্পের উদ্ভব ভিত্তি তৈরি করেন। এই গতিশীল প্রকল্পের অন্তর্মনোগত দ্বন্দ্বের দুটি প্রচেষ্টার মাধ্যমে ব্যাখ্যা করা যায়। একটা হচ্ছে সহজাত ধারণা। আমরা আসি সহজাত ধারণা, ইনস্টিংচুয়াল ড্রাইভস। সহজাত ধারণা কি সেটা? ফ্রয়েডের মতে সহজাত ধারণা হলো অভ্যন্তরীণ শারীরিক যন্ত্র থেকে সৃষ্ট উত্তেজনার মানসিক দিক। সকল সহজাত ধারণার সমষ্টি হলো ব্যক্তির সমগ্র মানসিক শক্তি। ব্যক্তিত্বের বিভিন্ন ক্রিয়াকলাপের জন্য যে মানসিক শক্তির প্রয়োজন হয়, এটা যোগান দেয় হচ্ছে ঈদ। ঈদ যোগান দেয় সকল মানসিক শক্তির প্রয়োজন হলে। দেহের রাসায়নিক ক্রিয়াকলাপের মাধ্যমে এই শক্তির সৃষ্টি হয়। দৈহিক শক্তির মনোবৃত্তি রূপকে বলা হয় ইচ্ছা, এবং যে দৈহিক উত্তেজনার ফলে এটার উদ্ভব হয় তাকে বলা হয় চাহিদা। এবং দেহের কোষকলার যে পুষ্টিজনিত অভাব দেখা দেয় তাকে শারীরবৃত্তীয় ভাষায় বলা হয় ক্ষুধা, এবং মনোবৃত্তীয় দিক থেকে উহাকে বলা হয় খাবারের চাহিদা। এই চাহিদা আচরণের প্রশ্ন হিসেবে কাজ করে। সহজাত ধারণাগুলো আচরণের চালিকা শক্তি বা চালিকা চক্র হিসেবে কাজ করে। এগুলো যে কেবলমাত্র আচরণের পরিচালনা করে তা নয়, আচরণের লক্ষ্য স্থল নির্দেশ করে। সহজাত ধারণার আমি আরো কিছু কথা বলতে চাই, যে ঈদ মানসিক শক্তির উৎপাদন কেন্দ্র। ঈদ মানসিক শক্তির উৎপাদন কেন্দ্র, তাই ব্যক্তিত্বের নানাবিধ কাজের জন্য তা ভিন্ন ভিন্ন ধরনের মানসিক শক্তি সরবরাহ করে। মানসিক শক্তির বা সহজাত ধারণার চারটি বৈশিষ্ট্য বিদ্যমান, সেগুলো কি? উৎস, লক্ষ্য, উদ্দেশ্য বস্তু এবং অনুপ্রেরণা। আমি আবার বলছি, উৎস, লক্ষ্য, উদ্দেশ্য বস্তু এবং অনুপ্রেরণা। অভাব হলো প্রবৃত্তির মূল উৎস। তাহলে প্রথম অভাবটা হচ্ছে উৎস, প্রবৃত্তির উৎস বা সহজাত ধারণার উৎস। এই অভাবের প্রেক্ষিতে দৈহিক উত্তেজনার সৃষ্টি হয়, তা দূর করার জন্য সহজাত ধারণা লক্ষ্য করা যায়। মানে অভাবের সূচনা থেকে শুরু করে, মানে অভাবের প্রেক্ষিতে যে দৈহিক উত্তেজনা তৈরি হয় তা দূর করার হলো সহজাত ধারণার লক্ষ্য। আর অভাবের সূচনা থেকে শুরু করে অভাবের প্রেক্ষিতে সৃষ্ট উত্তেজনা দূর করা পর্যন্ত যতগুলো কাজ করতে হয়, যে কাজ করতে হয়, সেই সবগুলো কাজই হচ্ছে উদ্দেশ্য বস্তু। আর এই উদ্দেশ্য বস্তু পাওয়ার ক্ষেত্রে যে শক্তি প্রদান করা হয়, যে শক্তি, সেটা হচ্ছে অনুপ্রেরণা। এই হচ্ছে সহজাত প্রেরণার উৎপাদন কেন্দ্রের চারটা বৈশিষ্ট্য। সহজাত ধারণা বা প্রবৃত্তি উদ্দেশ্য হলো অস্বস্তি উৎপাদনকারী উত্তেজনা দূর করে ব্যক্তিকে ভারসাম্য অবস্থায় ফিরিয়ে আনা। আর এই জন্যই এটাকে বলা হয়, এই সহজাত ধারণাগুলো আচরণের চালিকা চক্র হিসেবে কাজ করে। চক্র মানে চক্রাকারে একটার পর একটা আসবেই। অভাব শেষ হবে আরেকটা আসবে, অভাব শেষ হবে আরেকটা আসবে। এভাবে উদ্দেশ্য মানে উৎস, লক্ষ্য, উদ্দেশ্য বস্তু এবং অনুপ্রেরণা এইভাবে চলতে থাকবে। এরপর আমরা আসি, এই ফ্রয়েড সহজাত ধারণা বা প্রবৃত্তি সমূহকে দুটি ভাগে ভাগ করছেন, একটা জীবন প্রবৃত্তি, একটা হচ্ছে মরণ প্রবৃত্তি। আমরা প্রথমে আসি জীবন প্রবৃত্তি। জীবন প্রবৃত্তি বা ইরোস অথবা লাইফ ইনস্টিংক্ট ব্যক্তির বেঁচে থাকার চেষ্টা এবং বংশবৃদ্ধির কাজে লিপ্ত থাকার মধ্যে জীবন প্রবৃত্তি নিহিত। ক্ষুধা, তৃষ্ণা এবং কাম ইত্যাদি জীবন প্রবৃত্তির অন্তর্ভুক্ত। ফ্রয়েড এই প্রাণ শক্তি বা জীবন প্রবৃত্তির অন্তর্নিহিত মূল শক্তির নাম দিয়েছেন লিবিডো। এই লিবিডো হলো শক্তির তেজ ও উদ্যমের আধার। ফ্রয়েডের মতবাদে এই লিবিডো হলো ব্যক্তি সত্তার বিকাশ, বৃত্তি এবং পরিণতির একমাত্র নিয়ন্ত্রক। জীবন প্রবৃত্তি সমূহের মধ্যে ফ্রয়েড কাম প্রবৃত্তির উপর বেশি জোর দিয়েছেন। তার মতে কাম প্রবৃত্তি কোনো বিশেষ প্রবৃত্তি নয়, এটার সংখ্যা অসংখ্য। তিনি ভিন্ন ভিন্ন দৈহিক অভাব কামেচ্ছা বা ইরোটিক উইশেস এর সূত্রপাত ঘটাতে পারে। দেহের বিভিন্ন অঞ্চলে এর প্রত্যেকটি কামেচ্ছার উৎস রয়েছে। যেমন এই অঞ্চলগুলোর সমষ্টিগত নাম কামেচ্ছাপূর্ণ অঞ্চল বা
ইরোজিনিয়াস জোনস, ঠোঁট, মুখ গহ্বর, গুহদ্বার এবং লিঙ্গ প্রভৃতি কামেচ্ছাপূর্ণ অঞ্চলের উদাহরণ। মরণ প্রবৃত্তি, থ্যানাটোস অর ডেথ ইনস্টিংক্ট, নিহত হওয়ার ইচ্ছা এবং হত্যা করার তাড়না বা প্রবৃত্তি হলো মরণ প্রবৃত্তি। যুদ্ধ, ঘৃণা, বিদ্বেষ, আত্ম অনুশোচনা এবং বৈরী মনোভাব প্রভৃতি মরণ প্রবৃত্তির উদাহরণ। ফ্রয়েড মনে করেন জীবনের উদ্দেশ্য হলো মৃত্যু। প্রতিটি মানুষের অচেতন মনে মৃত্যুর ইচ্ছা বর্তমান। তার মতে মরণ প্রবৃত্তি সমূহের মধ্যে অন্যতম হলো আক্রমণাত্মক তাড়না বা অ্যাগ্রেসিভ ড্রাইভ। বাইরের কোনো বস্তু বা ঘটনার প্রতি তীব্র বেগে ধাবিত হলে সেটা আক্রমণাত্মক প্রবৃত্তি। জীবন প্রবৃত্তি এবং ব্যক্তিত্বের অন্যান্য শক্তি মরণেচ্ছার প্রতিবন্ধক হয়ে দাঁড়ালে মানুষ যুদ্ধে লিপ্ত হয় এবং মরণ প্রবৃত্তির শক্তিকে কিছুটা প্রশমিত করে। আশা করি তোমরা জীবন প্রবৃত্তি এবং মরণ প্রবৃত্তি সহ পূর্ববর্তী যতগুলো কথা বললাম তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা আসি ডাইনামিক্স হাইপোথিসিস, ইন্ট্রাসাইকিক কনফ্লিক্ট। এর মধ্যে একটা বিষয় হচ্ছে উদ্বেগ। ফ্রয়েডের মতে জন্মগত কিছু প্রবৃত্তি ব্যক্তিত্বের চালিকা শক্তি রূপে কাজ করে। তবে ফ্রয়েড প্রবৃত্তি ছাড়া আরো এক ধরনের শক্তির কথা বলেছেন, সেটা হচ্ছে উদ্বেগ। আমরা এর আগে পড়লাম যে সহজাত তাড়না, তার পাশাপাশি উদ্বেগের কথা বলেছেন। তো ফ্রয়েডের যে প্রবৃত্তি ছাড়াও একটা শক্তির কথা বলেছেন সেটা হলো উদ্বেগ। উদ্বেগ এমন একটি প্রিয়দায়ক মানসিক অবস্থার সৃষ্টি করে যা ব্যক্তির কাছে অসহনীয় হয়ে ওঠে এবং এই অবস্থায় অবসান ঘটার জন্য সে প্রচন্ড তাড়না বোধ করে। ফলে উদ্বেগ থেকে মুক্তি লাভের জন্য ব্যক্তি বিভিন্ন আচরণ করে। সুতরাং মানুষের অনেক আচরণের পিছনে উদ্বেগই চালিকা শক্তি রূপে কাজ করে এবং অস্বাভাবিক আচরণের জন্য ফ্রয়েড উদ্বেগকেই মূলত দায়ী করেছেন। ফ্রয়েড উদ্বেগের 3 ধরনের কথা বলেছেন: বাস্তব উদ্বেগ, নিউরোটিক উদ্বেগ এবং নৈতিক উদ্বেগ, মানে রিয়েলিটি অ্যাংজাইটি, নিউরোটিক অ্যাংজাইটি, মোরাল অ্যাংজাইটি। বাস্তব উদ্বেগ সেটা কেমন? বাস্তবের কোনো বিপজ্জনক পরিস্থিতি যখন ব্যক্তির মধ্যে উদ্বেগের সৃষ্টি করে তখন সেটাকে বাস্তব উদ্বেগ বলে। উল্লেখ্য, এরূপ পরিস্থিতিতে ব্যক্তি যখন রেহাই পাওয়ার কোনো পথ খুঁজে না পায় তখন এই ধরনের উদ্বেগের উৎপত্তি হয়। স্বল্প মাত্রার বাস্তবধর্মী উদ্বেগ ব্যক্তিকে কর্মে অধিক প্রেরণা যোগায়। মানে উদ্বেগ পজিটিভ সাইডও আছে, সেটা হচ্ছে যে স্বল্প মাত্রার উদ্বেগ ব্যক্তিকে কর্মে উদ্বুদ্ধ করে, কিন্তু উদ্বেগের মাত্রা যদি অত্যাধিক হয়, যে সে উদ্বেগের ভারে সে যদি নুয়ে পড়ে, তাহলে তার সেই উদ্বেগটা মানসিক অসুস্থতা থেকে ধাবিত করে। এরপর সে নিউরোটিক উদ্বেগ। নিউরোটিক অ্যাংজাইটি এমন অ্যাংজাইটি যে মনের অভ্যন্তরীণ অবস্থা থেকে এই নিউরোটিক উদ্বেগের উৎপত্তি হয়। অহমের এমন অনেক কামনা বাসনা, যেটা ইগোর অনেক কামনা বাসনা আছে যা তা বা রয়েছে যা ব্যক্তি নিজেই জন্য ক্ষতিকর। তখন সে কি করে? যেমন মনে করি কাউকে হত্যা করা, কাউকে ধর্ষণ করা, এই চিন্তা বাস্তব জগতে বাস্তব সবে পূরণ করা সম্ভব না, এটা ব্যক্তি নিজেও জানে, কিন্তু মনের মধ্যে যদি বারবার আসে তখন সে সেটাকে ভুলে থাকতে চায়। ভুলে থাকতে গিয়ে কি করে? অচেতন স্তরে পাঠিয়ে দেয়। কিন্তু দিনের পর দিন যদি এরকম একের পর এক অচেতন বসে যুক্ত হতে 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 সেখান থেকে অবচেতন স্তর থেকে হঠাৎ মনের অজান্তেই তার বাস্তবে সামনে এসে হাজির হয়, তখন এটা মানসিক রোগ হিসেবে তার উপস্থিত হয়। আরেকটা হচ্ছে নৈতিক উদ্বেগ। এই উদ্বেগও মনের অভ্যন্তরীণ অবস্থা থেকে উৎপত্তি লাভ করে। ব্যক্তি নীতিবোধ এবং নৈতিকতা বিরোধী যে কোনো কাজ বা কাজের চিন্তা যখন ব্যক্তির মধ্যে তীব্র অনুতাপ মনস্থান সৃষ্টি করে তখন সেটাকে নৈতিক উদ্বেগ বলা হয়। সাধারণভাবে আমরা এটাকে বিকাশের মানে বিবেকের দংশন বলে থাকি। এই উদ্বেগের মূল উৎস হচ্ছে অধিসত্তা বা সুপারিগো। সুপারিগো যখন একজন ব্যক্তির মধ্যে সবচেয়ে বেশি স্ট্রং হয় তখন সে ভালো কাজ ছাড়া বাস্তবের অনেক কাজই সে করতে সমর্থ হয় না, বা তার বাস্তবে অনেক ভুল কাজের জন্য সে অনেক বেশি অনুশোচিত হয়। আর এটার কারণেই নৈতিক উদ্বেগ দেখা দেয়। নৈতিক উদ্বেগ বেশি হলে মানসিক অসুস্থতা প্রকাশ পায়। এরপর আসে দ্য ইকোনমিক হাইপোথিসিস, সাইকিক এনার্জি, অর্থনৈতিক প্রকল্প, মনোগত শক্তি। অর্থনৈতিক প্রকল্প মূলত মনের 3টা স্তরের মধ্যে মনোগত শক্তির পরিমাণ এবং বন্টন আলোচনা করে। অর্থনৈতিক প্রকল্পের মূল অনুমান হলো মনোগত শক্তি রয়েছে এবং আচরণের উপরের শক্তির তাৎপর্যপূর্ণ প্রভাব রয়েছে।
অর্থনৈতিক প্রকল্পের ধারণা তৈরি শাল বিজ্ঞানের বিষয়বস্তু এবং আর্নেস্ট উইলহেম ভন ব্রুকের সাথে ফ্রয়েডের স্নাতাত্ত্বিক গবেষণার ধারণার উপর ভিত্তি করে ফ্রয়েড 19 সালে তত্ত্ব প্রদান করেন। সেখানে মানসিক শক্তির পরিমাণ এবং স্থান চ্যুতি ধারণার মধ্যে আর্নেস্ট উইলহেম ভন ব্রুকি শারীরিক শক্তি সংরক্ষণ নীতি রয়েছে। প্রত্যেক ব্যক্তির শারীরিকভাবে নির্ধারিত নির্দিষ্ট পরিমাণ মানসিক শক্তি থাকে। প্রত্যেক ব্যক্তির শারীরিকভাবে নির্ধারিত নির্দিষ্ট পরিমাণ মানসিক শক্তি থাকে, যা মানসিক কার্যাবলী সম্পাদন করে। এর পরিমাণ নির্দিষ্ট থাকে, কিন্তু মানসিক ক্রিয়াকলাপের মধ্যে এর বিতরণ বিভিন্ন রকমের হয়। সহজাত প্রেরণা বা সহজাত প্রেরণা এবং প্রতিরক্ষার প্রেরণার ধারণার গতিশীল দৃষ্টিভঙ্গির কৌশল বোঝা যায় মানসিক শক্তির অর্থনৈতিক ধারণা হতে। দ্য ইকোনমিক হাইপোথিসিস এর মধ্যে ক্যাথেক্সিস একটা বিষয়। যে কোনো কার্য সম্পন্ন করার জন্য মনোগত শক্তি বিনিয়োগ করাকে ক্যাথেক্সিস বলে। সহজাত ধারণার মাধ্যমে উত্তেজনা উদ্বেগের সৃষ্টি করে এবং এই ধারণার প্রভাবকে চলমান প্রক্রিয়া হিসেবে মনে করা হয়। মনোগত শক্তির বিনিয়োগ ক্যাথেক্সিসের পরিমাণ বৃদ্ধি কিংবা হ্রাস করার মাধ্যমে উদ্বিগ্নতার তীব্রতার পরিবর্তন করা সম্ভব হয়, যা প্রতীতি ব্যতীত মনোগত শক্তির একত্র বা সঞ্চিত হওয়ার মাধ্যমে উদ্বিগ্নতার মাত্রা বৃদ্ধি পায়, যা অসুখকর বা অস্বস্তির অবস্থার সৃষ্টি করে। সহজাত ধারণার পরিতৃপ্তির মাধ্যমে এই অস্বস্তির অবস্থার পরিসমাপ্তি হয়। পরিতৃপ্তি প্রধানত দুটি উপায়ে সম্পন্ন হয়, যথা কল্পনা এবং কাজ। কাউন্টার ক্যাথেক্সিস প্রতিরক্ষা শক্তিগুলোর লক্ষ্য হলো প্রেরণা সম্পর্কিত ধারণাগুলোর সরাসরি প্রকাশ বন্ধ করা। প্রতিরক্ষাগুলোতে শক্তির বন্টনকে বলা হয় কাউন্টার ক্যাথেক্সিস। অর্থনৈতিক পরিভাষায় আন্তঃমানসিক দ্বন্দ্ব হলো ক্যাথেক্সিস এবং কাউন্টার ক্যাথেক্সিসের শক্তি বিনিয়োগের ভারসাম্যায়ন। প্রেরণার মনোসমীক্ষণ তত্ত্বের মূলে রয়েছে উদ্বিগ্নতা কমানোর নীতি, যা অর্থনৈতিক প্রকল্প হতে উৎপন্ন হয়েছে। অসুখকর বা অস্বস্তিকর অবস্থা থেকে মুক্তিকে বলা হয় সুখকর নীতি। ফ্রয়েড উদ্বিগ্নতার মানসিক অবস্থাকে একটি অসমতা অবস্থা হিসেবে ব্যাখ্যা করেছেন। সুখ নীতির মাধ্যমে এই অসমতার সমতা আসে। সুখ নীতিতে একজন ব্যক্তি সুখের জন্য উদ্বিগ্নতা মুক্ত অবস্থা অর্জনের জন্য প্রেষিত হয়। যে কথা না বললেই নয় তা হলো মনোগত শক্তি অবশ্যই একটি কল্পিত ধারণা। এটা সরাসরি পরিমাপ করা যায় না অথবা পর্যবেক্ষণ করা যায় না। সহায়ক গ্রন্থাবলী হিসেবে তোমরা আরকেএস এর বুক, আরকেএস এবং গাস্কির বুকটা পড়তে পারো, মানে সাইকোলজিক্যাল থিওরিজ অফ মোটিভেশন বা অ্যাটকিনসনের বইটা পড়তে পারো। পাশাপাশি এরশাদ আলী রহমান এবং জনি মিয়া স্যারের বইটা প্রেরণা তত্ত্ব, প্রত্যয় পাবলিকেশনস, ঢাকা। তার পাশাপাশি আহমেদ মঞ্জুর মনসমীক্ষণ মহোদরা, জ্ঞানকোষ প্রকাশনী, বাংলা বাজার, ঢাকা। এই বইগুলো তোমার সহায়ক বই হিসেবে পড়তে পারো। আশা করি এতক্ষণ আমি যে লেকচার অর্থাৎ ফ্রয়েডের মনোসমীক্ষণ মতবাদ, এটিকে দুই ভাগে ভাগ করে আমি আজকে প্রথম লেকচার অর্থাৎ লেকচার 1 উপস্থাপন করলাম। লেকচার 4 এর ভিতরে ফ্রয়েডের মনোসমীক্ষণ মতবাদের প্রথম লেকচার। আগামী দিন ইনশাল্লাহ ফ্রয়েডের মনোসমীক্ষণ মতবাদের বাদ বাকি তত্ত্বগুলো উপস্থাপন করে আশা করি তোমাদের সামনে শেষ করব। তো তোমরা হয়তো এতক্ষণ যে ক্লাসটা করলে তোমরা অনেক ভালোভাবে বুঝতে পেরেছো। আশা করি আগামী ক্লাসগুলোতেও তোমরা আমার পাশে থাকবে, এই আশাবাদ ব্যক্ত করেই আজকের মতো ক্লাস শেষ করছি। তবে যদি কেউ কিছু বুঝতে কম পারো, কারো যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করার প্রয়োজন, তাহলে আমার প্রথম পেজেই আমার অনলাইন ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে এবং ঠিকানা দেওয়া আছে, আমার সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো। তোমাদের যে কোনো প্রয়োজন ইনশাল্লাহ সমাধান করার সর্বোচ্চ চেষ্টা করব। আর সরকার নির্ধারিত যে বিষয় করোনাকালীন সময়ে তোমাদের ক্লাসে উদ্যোগ নেওয়া হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক উদ্যোগ নেওয়া হয়েছে, এটা অনেক ভালো একটা উদ্যোগ। তোমাদের কাছে আহ্বান থাকবে, সবাই ঘরে থাকবে, করোনা থেকে দূরে থাকবে এবং সরকার কর্তৃক যে স্বাস্থ্যবিধি আছে সেই স্বাস্থ্যবিধি মেনে চলা প্রত্যেকের কর্তব্য। আমিও মেনে চলবো, তোমরাও আশা করি স্বাস্থ্যবিধি মেনে চলবে। এই আশাবাদ ব্যক্ত করেই আজকের মতো আমি আমার ক্লাস শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।